মিশরের 3000 বছরের ইতিহাসে 170 জন ফারাওয়ের মধ্যে 7 জন ছিলেন নারী ফারাও। রানী ক্লিওপেট্রা ছিলেন মূলত সপ্তম ক্লিওপেট্রা এবং মিশরের শেষ ফারাও। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, সীমাহীন সৌন্দর্য আর অসীম ক্ষমতার অধিকারী রানী ক্লিওপেট্রা মিশরীয় ইতিহাসে এক স্মরণীয় নাম। হেনরি রাইডার হ্যাগার্ড তার ক্লিওপেট্রা বইতে ক্লিওপেট্রার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, ক্লিওপেট্রার মুখটা না গোলাকার না লম্বাটে, বরং দুটোর মাঝামাঝি। ঠোঁট দুটো গোলাপের পাপড়ির ন্যায় টকটকে লালও নয়, আবার কিছু কমও নয়। নাকটা সরু লম্বা, ঠিক যতটুকু হলে অপূর্ব সুন্দর চেহারার সাথে মানানসই হয়। কপালটা ঢালো চওড়া, ধনুকের মতো বাঁকানো ভ্রু, লম্বা বাঁকা পাপড়িগুলো মায়াময় চোখগুলোকে পাহারা দিচ্ছে সুদক্ষ প্রহরীর মতো। এত নীল যে চোখের মণি, মনে হয় যেন আকাশের নীল আর সমুদ্রের নীল এক হয়েও হারাতে পারবে না সেই গারত্বকে। খ্রিস্টপূর্ব 69 সালে ক্লিওপেট্রা মিশরে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 51 সালে পিতা দ্বাদশ টলেমি মারা গেলে 18 বছর বয়সী ক্লিওপেট্রা তার 10 বছর বয়সী ছোট ভাই ত্রয়োদশ টলেমিকে সাথে নিয়ে রাজ্য পরিচালনা শুরু করেন। তৎকালীন নিয়মানুসারে ক্লিওপেট্রা তার ভাই ত্রয়োদশ টলেমিকে বিয়ে করেন, কিন্তু বিয়ের পর ক্লিওপেট্রা ও তার ভাইয়ের মধ্যকার সম্পর্ক সুখকর ছিল না। ভাই ত্রয়োদশ টলেমি ষড়যন্ত্র করে ক্লিওপেট্রাকে মিশর থেকে বিতাড়িত করেন। নিজের জীবন বাঁচানোর জন্য ক্লিওপেট্রা তখন তৎকালীন সিরিয়ায় পালিয়ে যান। খ্রিস্টপূর্ব 48 সালে রোমান রাজা জুলিয়াস সিজার যখন মিশর দখলের চেষ্টা চালাচ্ছেন, তখন ক্লিওপেট্রা বুঝতে পেরেছিলেন এটি তার জন্য মোক্ষম সময়। ক্ষমতা হারানো ক্লিওপেট্রা বুঝে গিয়েছিল জুলিয়াস সিজারের দরকার মিশরের ধন সম্পদ, আর তার দরকার মিশরের সিংহাসনের ক্ষমতা। রানী ক্লিওপেট্রার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তায় জুলিয়াস সিজার অভিভূত হয়ে রানী ক্লিওপেট্রাকে পূর্ণ সমর্থন দেন এবং ক্ষমতা পুনরুদ্ধারে সাহায্য করেন। অবশেষে জুলিয়াস সিজারের সহযোগিতায় ক্লিওপেট্রা পুনরায় মিশরের সিংহাসনে বসেন এবং তৎকালীন মিশরের নিয়ম অনুসারে ক্লিওপেট্রার 13 বছর বয়সী ছোট ভাই চতুর্দশ টলেমিকে বিয়ে করেন। খ্রিস্টপূর্ব 47 সাল পর্যন্ত জুলিয়াস সিজার ক্লিওপেট্রার প্রেমিক হিসেবেই মিশরে ছিলেন। খ্রিস্টপূর্ব 47 সালে ক্লিওপেট্রা এক পুত্র সন্তানের জন্ম দেন এবং দাবি করেন এটি জুলিয়াস সিজারের সন্তান। সেই সন্তানের নাম রাখা হয়েছিল সিজারিয়ন। খ্রিস্টপূর্ব 46 সালে ক্লিওপেট্রা ও তার ছেলে সিজারিয়ন রোম ভ্রমণে গেলে ক্লিওপেট্রার প্রতি জুলিয়াস সিজারের মুগ্ধতা রোমান রাজনীতিকদের পছন্দ হয়নি। তারা সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। খ্রিস্টপূর্ব 44 সালে রোমে অবস্থানকালে জুলিয়াস সিজারকে হত্যা করা হয়। এই হত্যায় ক্লিওপেট্রা কিছুটা চিন্তিত হয়ে পড়েন, কারণ সিজার ছিলেন তার ক্ষমতা টিকিয়ে রাখার একমাত্র অস্ত্র। এছাড়া জুলিয়াস সিজার অর্থাৎ সিজারিয়ন ভবিষ্যতে রোমের রাজা হবে এমন স্বপ্নই দেখতেন রানী ক্লিওপেট্রা। জুলিয়াস সিজার হত্যাকাণ্ডের কিছুদিন পরেই ক্লিওপেট্রার ছোট ভাই চতুর্দশ টলেমিকে হত্যা করা হয়। ধারণা করা হয় এই হত্যাকাণ্ডটি ক্লিওপেট্রা নিজেই ঘটিয়েছিলেন। চতুর্দশ টলেমিকে হত্যার পর 3 বছর বয়সী সন্তান সিজারিয়নকে নিয়ে সিংহাসন পরিচালনা শুরু করেন রানী ক্লিওপেট্রা। খ্রিস্টপূর্ব 42 সালে প্রেমিক জুলিয়াস সিজারের হত্যাকারী ব্রুটাস ও কেসিয়াসের বাহিনীকে রানী ক্লিওপেট্রার সহযোগিতায় পরাজিত করেন মার্ক অ্যান্টনি ও অক্টাভিয়ান। অ্যান্টনি রোমের ক্ষমতায় বসার কিছুদিন পরেই অ্যান্টনি ও ক্লিওপেট্রার প্রথম দর্শন হয়। প্রথম দর্শনেই অ্যান্টনি ক্লিওপেট্রার প্রেমে পড়ে যান। অ্যান্টনি ক্লিওপেট্রার প্রেমে পাগল হয়ে ক্লিওপেট্রার সাথে মিশরের তৎকালীন রাজধানী আলেকজান্দ্রিয়ায় থাকতে শুরু করেন। খ্রিস্টপূর্ব 36 সাল পর্যন্ত ক্লিওপেট্রা 3টি সন্তানের জন্ম দিয়েছিলেন। এরা সবাই ছিল মার্ক অ্যান্টনির সন্তান। ক্লিওপেট্রা ও অ্যান্টনির এই সম্পর্ক অন্যান্য রোমান শাসকরা পছন্দ করছিলেন না। অ্যান্টনির শত্রুরা একসাথে মিলিত হয়ে অ্যান্টনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। খ্রিস্টপূর্ব 31 সালে ইতিহাসখ্যাত সেই একটিয়ামের যুদ্ধ লেগে যায় মার্ক অ্যান্টনি ও রোমান সাম্রাজ্যের অন্যান্য শাসকদের মধ্যে। এই যুদ্ধের মধ্যেই একটি গুজব ছড়ানো হয় যে ক্লিওপেট্রা পরাজয়ের ভয়ে আত্মহত্যা করেছেন। প্রেয়সীর মৃত্যুর খবর শুনে রাজা অ্যান্টনি ভেঙে পড়েন এবং তলোয়ারের আঘাতে নিজের জীবন শেষ করে দেন। ক্লিওপেট্রা প্রেমিক অ্যান্টনির অন্ত্যেষ্টিক্রিয়া শেষে প্রাসাদে ফিরে আসেন।
প্রাসাদে ফিরে এসে নিজ কক্ষ ভিতর দিয়ে বন্ধ করে বিষধর ঘুকরা সাপের কামড়ে মাত্র ৩৯ বছর বয়সে আত্মহত্যা করেন। আর এভাবে সমাপ্তি ঘটে রানী ক্লিওপেট্রার জীবন ইতিহাস।